ফাহিম, ইঞ্জিনিয়ারিং এর সিআর ফাহিম কি আছো? ম্যাম আসি ম্যাম। ফুড ইঞ্জিনিয়ারিং এর আমাকে নাইম নক করে বললো যে ফুড ইঞ্জিনিয়ারিং এর স্লাইড পায় নাই কেন? ম্যাম আমি তো গ্রুপে দিয়ে দিছি, এখন জাকিরুল মনে হয় ওই গ্রুপ থেকে ওটা দিছে কিনা। আচ্ছা, জাকিরুল আসো? ফুড ইঞ্জিনিয়ারিং এর সিআর জাকিরুল? কম্বাইন যে গ্রুপটা আছে ওইখানে আমি দিয়ে দিছিলাম, ও তো ওখানে দেখার কথা, দেখে ও আবার ওদের গ্রুপে দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে, তুমি তোমার কাজটুকু করছো, এখন জাকিরুলের কাছ থেকে বাকিটুকু শুনতে হবে, ঠিক আছে? জাকিরুল, তুমি কি আছো? সে পার্টিসিপেন্ট লিস্টে অবশ্যই ওকে দেখা যাচ্ছে। জাকিরুল আছে, কিন্তু লিঙ্ক থেকেও চলে গেছে নিশ্চয়ই। আচ্ছা, ফুড ম্যাম এখন কি তাহলে ওদেরকে দেওয়ার কোনো ব্যবস্থা করবো ম্যাম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জাকিরুল আনমিউট করে আছে, ঠিক আছে, তুমি তাহলে আমাকে লিখে পাঠাও যে তুমি ওদেরকে স্লাইড গুলো দিয়েছো কিনা, কারণ ফাহিম যেহেতু তোমাদের গ্রুপে সেটা দেওয়া হয়ে গেছে। আমাদের ফুড ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টরা কেন স্লাইড পাবে না? ও ডক্টর দেখাতে আসছেন। আচ্ছা, ও ও নিশ্চয়ই অসুস্থ। কেন ফুড ইঞ্জিনিয়ারিং এর গুলো পাও নাই জানি না, আমি স্লাইড আমি পেয়েছি ম্যাম, হ্যাঁ গ্রুপে পোস্ট করা হয়েছিল হাইড্রোলিক্সের স্লাইড, পোস্ট করা হয়েছে ফেসবুকে অলরেডি। হ্যাঁ। তাই স্লাইড পেয়েছি ম্যাম, ফুড ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তাহলে নাইম কেন স্লাইড দেয় না? তাহলে নাইম কি দেখে নাই? তাহলে ম্যাম ওর কমিউনিকেশন গ্যাপ ছিল বা সে দেখেনি, তাই হয়তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ওটা যেহেতু পোস্ট করা হয়ে গেছে, এটা তাহলে নাইমের সমস্যা। নাইম কেন পাও নাই? ঠিক আছে, নাইম কথা বলো, তুমি কেন পাও নাই? ম্যাম তুমি কি দেখি নাই গ্রুপে। তুমি ফেসবুকে দেখো নাই, তাই তো? জি ম্যাম। এত ফেসবুকে তোমরা অ্যাক্টিভ থাকো, আর স্লাইড একটা দেয়া হলো, সেটা দেখবা না, এটা কোনো কথা? আচ্ছা, নাইম ছাড়া বাকি বাকি এরকম কি কেউ আসো যে স্লাইড পাও নাই এখনো পর্যন্ত? শুধু নাইমেরই প্রবলেম, শুধুমাত্র তোমার সমস্যা হয়েছে, তুমি কালেক্ট করে নিবা, ঠিক আছে? আর আমি এখনই তো তুমি চাইলেই নিয়ে নিতে পারো, এখন যেহেতু অলরেডি অনলাইনে আসোই। জি তুমি ম্যাম। এখনই এটা কালেক্ট করে নাও, এখন কালেক্ট করে দেখতে থাকো। আর জি বাকিরা পড়তে থাকো, কিছুক্ষণ পরে নাইমকে না হয় আমি কিছুক্ষণ পরে ধরবো, কালেক্ট করুক, ও দেখুক। কিন্তু তুমি গত ক্লাসে ছিলা তো? নাইম, তুমি গত ক্লাসে ছিলা? জি ম্যাম ছিলাম ম্যাম। আচ্ছা, ঠিক আছে।
হ্যাঁ, পড়া কি হয়েছে তোমাদের? এগ্রি ইঞ্জিনিয়ারিং এর নাজিয়া 21 আইডি আছো? এগ্রি ইঞ্জিনিয়ারিং এর নাজিয়া 21, 19, 18 এর 21, 18 এর 18 21। আঠারো 21 নাজিয়া এগ্রি ইঞ্জিনিয়ারিং এর। জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, শুনতে পাচ্ছ? তুমি কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। পড়াশোনা করছো? দেখলাম ম্যাম মাত্র একটু। আচ্ছা, মাত্র দেখলা, আগে দেখো নাই, তাই না? না ম্যাম। আচ্ছা, মাত্র হচ্ছে কি কি দেখলা তুমি, সেটাই বলো। দেখছো? ম্যাম ফার্স্টের তিনটা দেখছি হচ্ছে ডিসচার্জ, স্টেডি ফ্লো হুম, আর হচ্ছে ইউনিফর্ম ফ্লো। ইউনিফর্ম ফ্লো, এই তিনটাই, আর বাকিগুলো এখনো দেখতে পারো নাই, তাই তো? ম্যাম এনার্জি পর্যন্ত দেখছি আর বাকিগুলা দেখার টাইম পাইনি। আচ্ছা, স্টেডি ফ্লো কাকে বলে সেটাই বলো, দেখেই বলো, এখানে যা লেখা আছে সেটাই দেখেই বলো। জাস্ট ম্যাম তুমি তোমার মতো করে বুঝাই, ইংলিশ হুবহু সংজ্ঞাটা না বলে। স্টেডি ফ্লো বলতে তুমি কি বুঝছো? ম্যাম স্টেডি ফ্লো হচ্ছে ম্যাম ডিসচার্জ যেটা কিউ ওটা হচ্ছে ক্রস সেকশনের একটু হ্যাঁ, তোমার ডিসচার্জ সামনে কি কিন্তু হচ্ছে লেখা আছে, তুমি ওইখান থেকে দেখে জাস্ট বুঝায় বলো যে ডিসচার্জ স্টেডি ফ্লোটা আসলে কি। ডিসচার্জটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে হ্যাঁ, আর উইথ সময়ের রেসপেক্ট টু সাপেক্ষে কি। হ্যাঁ, ঠিক আছে, কনস্ট্যান্ট থাকবে সময় সাপেক্ষে ডিসচার্জটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে কোন একটা নির্দিষ্ট ক্রস সেকশনে। ক্রস একটা সেকশনের সাথে ফিক্সড ক্রস সেকশনে সময়ের সাথে ডিসচার্জটা হচ্ছে সেম। সেম থাকবে। জি হুম, ম্যাম। আচ্ছা। আর বাকিগুলো পড়ো নাই যেহেতু, এনার্জি কি সেটা তো হচ্ছে সহজ জিনিস, এনার্জি পারবাই টু বলতে, আর ঠিক আছে। আচ্ছা, আর এনার্জি ধরতে হবে না। ক্লাসের পড়াগুলো হচ্ছে রেগুলার দেখে রাখবা, ঠিক আছে। জি ম্যাম। এরপর হচ্ছে এগ্রি ইঞ্জিনিয়ারিং এর 1977 সাজ্জাদ হোসেন সাগর। সাজ্জাদ হোসেন সাগর, তুমি কি আছো? জি ম্যাডাম আসছি। আচ্ছা, পড়ছো? ম্যাডাম কেবল দেখলাম আর কি একটু। কেবল দেখলা? তুমিও কি ওই তিনটাই দেখলা মাত্র? জি ম্যাডাম তিনটার ভিতরে আসছে। ওই তিনটার ভেতরে সবাই কি মাত্র শুধুমাত্র ওই ফার্স্ট টেস্টের মধ্যে এতটুকুর মধ্যেই আছো? তাহলে তো হবে না। তারপরে তো হচ্ছে, আচ্ছা তুমি তাহলে বলো, তুমি ইউনিফর্ম ফ্লো বলতে কি বুঝছো? এটা ম্যাডাম জায়গার সাথে আর কি এটা হয়, জায়গার সাথে এটার ডিসচার্জ এটা আপনার ডিসচার্জ বা কনস্ট্যান্ট থাকে, ভেলোসিটি, না ভেলোসিটি, এটা কনস্ট্যান্ট থাকে। হ্যাঁ কনস্ট্যান্ট থাকবে, কিন্তু একটু সুন্দর করে বলতে হবে ক্রস সেকশন টু ক্রস সেকশন। এখানে সময়টা মেইন জি ফ্যাক্টর না, এখানে হচ্ছে জি আমাদের ক্রস সেকশন টু জায়গাটা ক্রস সেকশন হচ্ছে স্পেস অনুযায়ী ডিসচার্জ অথবা ভেলোসিটি যেটাই বলি না কেন সেটা হচ্ছে ফিক্সড থাকবে। সমান। জি আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে কাকে ধরবো? ফুড ইঞ্জিনিয়ারিং এর একজনকে ধরি। ফুড ইঞ্জিনিয়ারিং এর হচ্ছে 19 এর 8 সায়দা মেহনাজ রেজা, আছো? জি ম্যাম। আচ্ছা, তুমিও কি প্রথমটুকুই পড়ছো? ম্যাম দেখছি মোটামুটি। আচ্ছা, তুমি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন বলতে কি বুঝছো সেটা বলো। ম্যাম হাইড্রোলিক গ্রেডিয়েন্ট এটা হচ্ছে যে পটেনশিয়াল হেডটাকে মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, আর গ্রাফিক্যালি। পটেনশিয়াল হেড মানে প্রেসার হেড প্লাস এলিভেশন হেড, হুম, এই দুইটাকে একসাথে গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করা হয় হ্যাঁ, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন দ্বারা। হাইড্রোলিক গ্রেডিয়েন্টের মাধ্যমে এটাই হচ্ছে প্রকাশ করা হয়, ঠিক আছে রেজা, একদমই ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আরেকজনকে ধরে নিলে আমাদের ক্লাসে আবার টাইম পাবো না। আজকে পার্টিসিপেন্ট কিন্তু কম, কেন কম? ঘুমের জন্য 89, আমাদের স্টুডেন্ট 120 জনের কাছাকাছি হবে। পার্টিসিপেন্ট কেন কম এটা হচ্ছে, ফাহিম বলতে পারবা পার্টিসিপেন্ট কেন কম?
ম্যাম আজকে মনে হয় আজকে আগে ক্লাস ছিল না, তো সবাই হয়তো বা ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে। উঠতে চাচ্ছে না, এরকম কিছু হতে পারে। তো এমন হয় যে ক্লাসে তো জাস্ট থেকেই হচ্ছে চলে যায়, সেটা ম্যাক্সিমাম টাইমেই হবে। মানে 100% তো হচ্ছে ক্লাসে কনসেন্ট্রেশন থাকবে না, উপস্থিতিটাও থাকবে না। কিন্তু এখন অনলাইনে যেটা হচ্ছে যে শুধু হচ্ছে লিঙ্ক হয়েই ওরা চলে যাচ্ছে, কিন্তু এখন তো সেটাও হয় নাই। এটা নিশ্চয়ই ঘুমের জন্যই, তাই হবে। জি যেহেতু ম্যাম, আজকে হ্যাঁ। প্রচুর ঠান্ডা। আচ্ছা ঠিক আছে, আজকে আর কাউকে পড়া ধরলাম না, নেক্সট ক্লাসে কিন্তু আমি আবার পড়া ধরবো। কখন ধরবো সেটা বললাম না, কিন্তু হচ্ছে পড়া এই জন্য তোমরা হচ্ছে শিখতে থাকবে। ম্যাম এখানে একটা জিনিস জানা ছিল, সেটা হলো ইলেভেশন হেড না, সরি, এই যে প্রেসার এনার্জি যে ছোট ডাব্লুটা, এটা আসলে কি? এটা হচ্ছে স্পেসিফিক ওয়েট, যেটা গামা দিয়ে প্রকাশ করা হয়। স্পেসিফিক ওয়েট অথবা ইউনিট ওয়েট আর কি। জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। স্লাইড দেখতে পাচ্ছো? স্লাইড তো দেখা যাচ্ছে, তাই না? জি ম্যাম। হুম হুম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা অল্পই পড়বো, বেশি পড়বো না। তাহলে লাস্ট ক্লাসগুলোতে হচ্ছে আমরা কিছু সিম্পল ডেফিনেশন, টোটাল এনার্জি কি, টোটাল হেড কি, টোটাল এনার্জি এবং টোটাল হেডের মধ্যে কি কি আসবে সেটা দেখা হয়েছিল। হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন এবং এনার্জি গ্রেডিয়েন্ট লাইন সেটা কি এবং কিভাবে হচ্ছে আমরা দেখতে পারি, সেই লাইনগুলো হচ্ছে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছিল। এখন হচ্ছে আজকে আমরা শিখবো বার্নৌলিস এনার্জি ইকুয়েশন। মানে বার্নৌলিস এনার্জি ইকুয়েশনের থিওরেম শিখবো, এবং থিওরেমের পরে হচ্ছে কিভাবে বার্নৌলিস এনার্জি ইকুয়েশনটা ডিরাইভ করা যায় সেটাও হচ্ছে আমরা শিখবো। তাহলে বার্নৌলিস ইকুয়েশনের ফার্স্ট আছে স্টেটমেন্ট। বার্নৌলিস ইকুয়েশন বলতে আমরা কি বুঝি, বা এটা আলটিমেটলি হচ্ছে কি বোঝাচ্ছে। বার্নৌলিস ইকুয়েশন স্টেটস দ্যাট ফর এ পারফেক্ট ইনকম্প্রেসিবল এন্ড ফ্রিকশনলেস ফ্লুইড, শর্ত কিন্তু এখানে জুড়ে দেওয়া হলো, ইনকম্প্রেসিবল এন্ড ফ্রিকশনলেস লিকুইড। আমাদের যে লিকুইডটা থাকবে সেটা ইনকম্প্রেসিবল হতে হবে এবং ফ্রিকশনলেস হতে হবে। ইনকম্প্রেসিবল মানে কি এবং ফ্রিকশনলেস মানে কি সেটা অলরেডি হচ্ছে ফ্লুইড মেকানিক্সে শিখে আসছো, কারণ ওগুলো হচ্ছে যে ফান্ডামেন্টালস অফ ফ্লুইড ফ্লোতেই ছিল বিভিন্ন ধরনের সংজ্ঞা। ইনকম্প্রেসিবল মানেই হচ্ছে যে ডেনসিটি সব জায়গায় সেম থাকবে, ডেনসিটি চেঞ্জ হচ্ছে না। আর ফ্রিকশনলেস তো ফ্রিকশনলেস, কোনো ফ্রিকশন থাকবে না। তাহলে লিকুইডটা যদি এরকম হয় এবং সেই লিকুইডটা যদি ফ্লো হয় ইন এ কন্টিনিউয়াস স্ট্রিম, একটা কন্টিনিউয়াস স্ট্রিমে ফ্লো হচ্ছে, সেটা পাইপও হতে পারে বা নর্মাল হচ্ছে ওপেন চ্যানেল, যাই ধরি না কেন, কন্টিনিউয়াস স্ট্রিম হতে হবে। তার মানে হচ্ছে আমাদের এখানে কন্টিনিউটি ইকুয়েশনটা হচ্ছে কাজ করবে। আমাদের যে লিকুইডটা ফ্লো হচ্ছে সেটা কন্টিনিউটি ইকুয়েশন মেনে ফ্লো হচ্ছে, মানে শর্ত কিন্তু বেশ কয়েকটা চলে গেল। পরে পারফেক্ট ইনকম্প্রেসিবল এবং ফ্রিকশনলেস লিকুইড ফ্লোয়িং ইন এ কন্টিনিউয়াস স্ট্রিম, এই ক্ষেত্রে কি হচ্ছে, টোটাল এনার্জি অফ এ পার্টিকেল রিমেন্স দ্য সেম। কোন একটা পার্টিকেলের টোটাল এনার্জি সেম থাকবে while the particle moves from one point to another। কোন একটা পার্টিকেল যদি হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করে, তাহলে সেই পার্টিকেলের ইনিশিয়াল অবস্থায় যে টোটাল এনার্জি ছিল, ফাইনালি সেই পার্টিকেলটা যে পজিশনে গেল সেই পজিশনেও তার টোটাল এনার্জিটা হচ্ছে সেম থাকবে। এবং তার শর্তগুলো কি কি, ইনকম্প্রেসিবল হতে হবে, ফ্রিকশনলেস হতে হবে এবং কন্টিনিউয়াস স্ট্রিম হতে হবে। এই শর্তগুলোর জন্য টোটাল এনার্জি অফ এ পার্টিকেল রিমেন্স সেম যখন পার্টিকেলটা মুভ করে ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। ম্যাথমেটিক্যালি যদি আমরা এটা প্রকাশ করতে চাই, তাহলে দেখো এখানে তিনটা হেডকে রিপ্রেজেন্ট করা হলো, ইলিভেশন হেড, ভেলোসিটি হেড আর হচ্ছে প্রেসার হেড। এই সবগুলোর মান হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট থাকা মানেই কি, ধরো আমি যদি হচ্ছে কোনো একটা পাইপের দুটো ক্রস সেকশন চিন্তা করি, তাহলে হচ্ছে আমার দুইটা জায়গায়, এই চিত্রটা যদি খেয়াল করো তাহলে দেখো সেকশন ওয়ানে যদি চিন্তা করি এই অবস্থায় এখানে আমি টোটাল যে এনার্জিটা পাবো, সেকশন টু তে বি যে সেকশনটা, এই সেকশনের টোটাল এনার্জি সেম হবে। তার মানে আমি যদি সিম্বল দিয়ে প্রকাশ করি ফার্স্ট সেকশনের জন্য সবগুলো হেডকে যদি হচ্ছে ওয়ান ইউজ করে করি, তাহলে এখানে কি Z1 প্লাস V1 স্কোয়ার বাই টুয়াইস G প্লাস P1 বাই W ইজ ইকুয়াল টু Z2 প্লাস V2 স্কোয়ার বাই টুয়াইস G প্লাস P2 বাই W। তার মানে ওই যে দুইটা জায়গায় এনার্জি সেম থাকে, ওই জিনিসটাকে ম্যাথমেটিক্যালি প্রকাশ করা হলো কি, টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট থাকতেছে, যেহেতু টোটাল এনার্জি চেঞ্জ হচ্ছে না।
টোটাল এনার্জি সেম থাকবে। তাহলে টোটাল এনার্জি সেম থাকা কিছু শর্ত মেনে সেটাই হচ্ছে বার্নৌলিস এনার্জি ইকুয়েশন, তার স্টেটমেন্টটাই হচ্ছে সেটা। তাহলে এখন কিভাবে হচ্ছে টোটাল এনার্জিটা সেম থাকে পার্টিকেল মুভ করা সত্ত্বেও, সেটার প্রমাণ আমরা দেখি। তাহলে এটার প্রমাণের জন্য আমরা একটা পাইপের ক্রস সেকশন ধরে নিব এবং ম্যাম সেই পাইপটা, হ্যাঁ ম্যাম এখানে পারফেক্ট কেন বলা হচ্ছে? কোনটা পারফেক্ট, এই জন্য বলা হচ্ছে এটা আইডিয়াল ফ্লুইডের মতো, আইডিয়াল কন্ডিশনটা মেনটেন করতে হবে, এই জন্য পারফেক্ট বলা। মানে আইডিয়াল ফ্লুইড যেরকম ওই জন্য, মানে এইখানে হচ্ছে যতগুলো কন্ডিশন আছে ঠিক সেম এই কন্ডিশনটাই যদি থাকে তাহলেই হচ্ছে টোটাল এনার্জি সেম থাকবে। কিন্তু আসলে রিয়েল ক্ষেত্রে আমরা এটা পাবো না, এটা কখনোই পাবো না। পারফেক্ট ইনকম্প্রেসিবল লিকুইড হচ্ছে পাওয়া খুবই কঠিন একটা ব্যাপার, কারণ কি আইডিয়াল ফ্লুইডটা তো হচ্ছে রিয়েলি আসলে এক্সিস্ট করে না, কিন্তু হচ্ছে ওই ওয়াটারের বৈশিষ্ট্যগুলো খুব কাছাকাছি হওয়াতে আমরা কোনো কিছু কিছু ক্ষেত্রে ওয়াটারটাকে শুধুমাত্র আইডিয়াল ফ্লুইড হিসেবে ধরে নেই। তাই তো ছিল, তাই না? এটা তো তোমাদের জানা জিনিস নাকি? জি ম্যাম। হ্যাঁ, তাহলে ওই জন্য যে আমরা রিয়েল ক্ষেত্রে তো আসলে পাবো না, পাই না, এবং রিয়েলি যখন হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লিকেশন হবে তখন লস আসবে এবং তখন সূত্রের কি চেঞ্জ হবে সেটা আমরা পরে দেখাবো। কিন্তু ইনিশিয়াল কন্ডিশনের অবস্থায় হচ্ছে যে যদি সবকিছু পারফেক্ট থাকে, এখানে পারফেক্ট মানে আইডিয়াল কন্ডিশনটাকে বুঝলো, এই সবগুলো যদি সেম এরকম থাকে ওই জিনিসটাকে বোঝানোর জন্য হচ্ছে পারফেক্ট কথাটা শুধু বলা হয়। ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে একটা পাইপের ক্রস সেকশন চিন্তা করে নিব এবং সেই পাইপটা হচ্ছে নন ইউনিফর্ম, ইউনিফর্ম পাইপ না, এটা হচ্ছে নন ইউনিফর্ম। তাহলে এই নন ইউনিফর্ম পাইপের একটা ক্রস সেকশন চিন্তা করে নিলাম যার মধ্যে একটা লিকুইড ফ্লো হচ্ছে এবং সেই লিকুইডটা হচ্ছে ইনকম্প্রেসিবল। তাহলে তার দুইটা সেকশন কনসিডার করি আমরা, সেকশন 1 হচ্ছে এ এ এবং সেকশন 2 হচ্ছে বিবি। এ এ এবং বিবি দিয়ে দুইটা সেকশনকে রিপ্রেজেন্ট করা হলো। তাহলে সেকশন 1 এ হচ্ছে এলিভেশন হেড Z1, সেকশন 1 এ প্রেসার হচ্ছে P1 এবং সেকশন 1 এ ভেলোসিটি হচ্ছে V1 এবং লিকুইড যেদিকে ফ্লো হচ্ছে দেখো, যে এই যে বড় যে অ্যারো চিহ্নটা দিয়ে নেভি নীল কালারের যে বড় অ্যারো চিহ্ন দিয়ে এটা দেখানো হলো লিকুইড ফ্লোর ডিরেকশন, মানে এই ডিরেকশনটাতে হচ্ছে লিকুইড ফ্লো হচ্ছে। তাহলে আমাদের সেকশন 1 এ যে প্রেসারটা, সেই প্রেসারটা লিকুইড যে ডিরেকশনে যাচ্ছে সেই ডিরেকশনে কাজ করতেছে। এবং সেকশন 2 তে আমরা ধরে নিচ্ছি আমাদের প্রেসার হচ্ছে P2, এলিভেশন হেড হচ্ছে Z2 এবং এই জায়গায় ভেলোসিটি হচ্ছে V2। কিন্তু এখানে প্রেসার ডিরেকশনটা হচ্ছে আমাদের যে ফ্লো ডিরেকশন তার বিপরীত দিকে। সেকশন 2 তে হচ্ছে আমাদের প্রেসার ডিরেকশনটা হচ্ছে বিপরীত দিকে। তাহলে এখন আমরা জাস্ট আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলাই হচ্ছে এখানে বলা থাকলো, যে একটা সেকশন চিন্তা করে নিলাম, পাইপটা ফুল রান হচ্ছে, কারণ ফুল রান না হলে পাইপ ফ্লো হবে না, সেটা গত ক্লাসে তোমাদেরকে বলা হয়েছিল যে পাইপটা হচ্ছে ফুল ফ্লো হচ্ছে এবং দেয়ার ইজ এ কন্টিনিউটি অফ ফ্লো বিটুইন টু সেকশন। মানে প্রথমে বলা ছিল যে অবশ্যই কন্টিনিউটি ফ্লো হতে হবে। তাহলে এগুলো হচ্ছে গেল, এরপর যে Z1 P1 V1, আচ্ছা একটা মিসিং গেছে A1। A1টা হচ্ছে আমাদের যে সেকশন 1 তার এরিয়া এবং A2 হচ্ছে আমাদের যে সেকশন 2 তার এরিয়া। তাহলে প্রথমে দেখো Z1 হাইট অফ এ অ্যাবাভ ডেটা, P1 হচ্ছে প্রেসার, V1 হচ্ছে ভেলোসিটি, A1 হচ্ছে এরিয়া। তাহলে ঠিক সেম ভাবেই হচ্ছে Z2 P2 V2 এবং A2 হচ্ছে করেসপন্ডিং ভ্যালুস এট বিপি। এখানে সরাসরি করেসপন্ডিং ভ্যালু এই জন্য বলা হলো, এইখানে Z1 দিয়ে যা ইন্ডিকেট করতেছে এখানেও Z2 দিয়ে সেম জিনিসটা ইন্ডিকেট করতেছে, জাস্ট হচ্ছে ওই যে সাব সিম্বলটা হচ্ছে আলাদা হয়ে গেল, ওই জন্যই এই কথাটা বলা যে করেসপন্ডিং ভ্যালু, মানে এখানে জেড দিয়ে যা মিন করতেছে, পি ভি এ দিয়ে যা মিন করতেছে, সেকশন 2 তেও হচ্ছে জেড পি ভি এ দিয়ে তাই মিন করতেছে, শুধু হচ্ছে সাব সিম্বলটুকু আলাদা, ওই জন্যই করেসপন্ডিং ভ্যালু সেট বিবি এই কথাটুকু বলা হলো। তাহলে আমরা ধরে নেই যে লিকুইড, ম্যাম হ্যাঁ একটা কোশ্চেন ছিল, বলো। P1 আর P2 এর দিকটা মানে দুইটা বিপরীত দিকে কেন হলো? একই দিকে হওয়ার কথা ছিল তো। না, এটা একই দিকে হবে না, কারণ হচ্ছে যখন আমরা প্রতিপাদনটা করব, ধরো হচ্ছে বার্নৌলিস যেভাবে আর কি করছেন সেটা ছাড়াও নর্মালি যদি হচ্ছে আমি তোমাকে সিম্পলি সহজভাবে বলার চেষ্টা করি, ধরো আমি যখন একটা মানে হোল একটা অংশ থেকে কোন একটা ক্রস সেকশন অল্প একটু নিয়ে নিলাম, আমি তো হচ্ছে ছোট্ট জি একটা ক্রস সেকশন এখানে নিয়ে নিচ্ছি, তাহলে আমার তো ওই অংশটুকু, মানে এটা নর্মাল সেন্সে আমি বলতেছি, বুঝছো, যে যদি হচ্ছে ওই অংশটুকু নিয়ে নেই তাহলে তো ওই কন্ডিশনটুকু আমাদের ইকুইলিব্রিয়াম অবস্থায় তো অবশ্যই আসতে হবে, তাই না? এখন ধরো সেকশন 1 দিয়ে তো হচ্ছে ফ্লো ইন্টার করতেছে,
যখন আমি সেকশন 2 ধরে নিচ্ছি এই অংশটুকু, তার মানে কি এই অংশটা দিয়ে সেকশন 2টা দিয়ে ফ্লোটা এক্সিট হয়ে যাচ্ছে, ফ্লোটা বের হয়ে যাচ্ছে। তাহলে এইখানে যদি আমি কোনো একটা মেমব্রেন রাখতাম, কোনো একটা কিছু থাকতো আমার, কোনো একটা সারফেস বা যে কোনো একটা কিছু হচ্ছে জাস্ট ফ্লোটাকে বাধা দেওয়ার জন্য, যেন ফ্লোটা বের হইতে না পারে, যদি ওরকম কোনো একটা কিছু আমরা দিতাম, তাহলে হচ্ছে এই ফ্লোটা যে পরিমাণ হচ্ছে প্রেসার দিচ্ছে, ফ্লোটা যে পরিমাণ প্রেসার দিচ্ছে ঠিক সেম পরিমাণ প্রেসারটাই মেমব্রেনটা দিবে, তাই না? জি ম্যাম। হ্যাঁ, তাহলে হচ্ছে ওই জন্যই আমি তো হচ্ছে এই ফ্লোর যে পরিমাণ প্রেসার দিচ্ছ ঠিক সেম পরিমাণ প্রেসারটাই হচ্ছে আমি মেমব্রেন থেকে পেতাম। তার মানে উল্টা দিকে ও সেম পরিমাণ, তাহলে ওইটার দিত। ডিরেকশনটা কি বিপরীত দিকেই তো হবে। ওই চিন্তা থেকে যে আমার ফ্লো এন্টার হচ্ছে আর ফ্লোটা হচ্ছে যেহেতু এক্সিট হচ্ছে, এইদিকে ডিরেকশনটা হচ্ছে বিপরীত দিকেই হবে, ঠিক আছে? জি ম্যাম ম্যাম, বুঝতে এটা পারছি। কিভাবে সমান হয়? যেমন এ এর এরিয়া হচ্ছে A1, কিন্তু B এর এরিয়াটা কি A1 এর সমান? বুঝি নাই, বুঝি নাই, আবার বলো। ম্যাম ওই যে এরিয়াটা বুঝতেছি না, যে এরিয়া A1 আর A2 কি সমান? না না, A1 কেন সমান হবে? এখানে কোনো কিছু সমান না। দেখো Z1 Z2 তারপর হচ্ছে P1 P2 V1 V2 কোনোটাই সমান না। এখানে এটা বললাম যে হচ্ছে করেসপন্ডিং ভ্যালু সেট বিপি, মানে জেড দিয়ে যা প্রকাশ করা হচ্ছে Z2 দিয়েও তাই প্রকাশ করা হচ্ছে, জাস্ট আলাদা। সমান তো না, সমান তো কখনোই বলি নাই। দেখো এখানে না, আমি এই কথাটা আলাদা আলাদা করে লিখতে হইতো যে Z1 ইজ ইকুয়াল টু হাইট অফ এ অ্যাবাভ ডেটাম, তাহলে Z2 কি হাইট অফ বিবি অ্যাবাভ হচ্ছে ডেটাম, তাই আসতো না? নর্মাল সেন্সে তো আমরা তাই বলতাম। সেই কথাটা কিন্তু বলা যে করেসপন্ডিং ভ্যালু এট বিবি, তার মানে হচ্ছে হাইট অফ বিবি অ্যাবাভ ডেটাম, সেই কথাটা। বুঝতে পারছো? এখানে তো কিন্তু সমান না, জাস্ট করেসপন্ডিং ভ্যালুস, মানে কি যে আমি জেড দিয়ে হাইট বুঝাচ্ছি ডেটামের, পি দিয়ে প্রেসার বুঝাচ্ছি সেকশন 1 এ, আর আমার সেকশন 2 তে পি দিয়েও প্রেসারই বুঝাচ্ছি, জাস্ট ইন্ডিকেশন গুলা, সেটার জন্য বলা হয়েছে, সমান তো না। বুঝতে পারছো? জি ম্যাম, বুঝছি। হ্যাঁ, এটা সমান না, এটা সমান হবে না। কারণ তুমি যদি নর্মালি চিন্তা করো, আমি যদি বলি যে তোমরা কন্টিনিউটি ইকুয়েশন শিখে আসছো, তাহলে সেকশন 1 এ যদি আসো, তাহলে সেকশন 1 এ কন্টিনিউটি ইকুয়েশন মানে কি? কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এভি, তাই না? তাহলে কিউ ইজ ইকুয়াল টু এভি যদি হয়, সেকশন 1 এ চিন্তা করো, সেকশন 1 এর কি এরিয়া বড় না সেকশন 2 এর তুলনায়? তাহলে সেকশন 1 এর এরিয়া হচ্ছে আমার বড়, সেকশন 2 তে যদি আমি আসি, তাহলে এই ক্ষেত্রে কি এরিয়া কমে যাচ্ছে না? তাহলে এরিয়া যদি কমে যায়, আমার কিউটা যদি সমান রাখতে হয়, কন্টিনিউটি ইকুয়েশনের শর্ত কি? কিউ সমান হবে। আমি যে কোনো ক্রস সেকশনে যাই না কেন, এই পাইপের ক্ষেত্রে যদি চিন্তা করো, তাহলে কিউটা সেম থাকবে, মানে আমার ডিসচার্জ সেম থাকবে। তাহলে ডিসচার্জ সেম থাকতে হলে আমি যদি 2 সেকশনে আসি, তাহলে এই সেকশনে কি আমার ভ্যালোসিটি বেড়ে যাবে না? এই জিনিসটা বুঝতে পারছো তো? আমি যদি সেকশন 1 থেকে জি সেকশন 2 তে আসি, যেহেতু আমার ক্রস সেকশনাল এরিয়া কমে যাচ্ছে, কিন্তু আমার ডিসচার্জ সেম, আমার কিউ সেম ফ্লো হচ্ছে, তাহলে সেম ফ্লো যদি হইতে, এখানে যদি আমি সেম ফ্লোটাকেই হচ্ছে নিতে চাই, তাহলে আমার এখানে কি ভ্যালোসিটিটা বেড়ে যাবে না? এটা কিন্তু নর্মাল সেন্সেও বোঝা যায়, বড় একটা জায়গা থেকে ছোট একটা অংশতে চলে আসছে, তাহলে হচ্ছে এই জায়গাটা দিয়ে কি পানির স্রোত বেশি যাবে, পানি দ্রুত প্রবাহিত হবে এই জায়গাটা দিয়ে। তার মানে আমি যদি সেকশন 2 তে আসি, আমার ভ্যালোসিটি কিন্তু এখানে বেড়ে যাবে, যেহেতু এখানে এরিয়া কমে যাচ্ছে। তার মানে কি আমার সেকশন 1 এ ভ্যালোসিটির যে মান, সেকশন 2 তে কি ভ্যালোসিটির মান সেম হবে? সেম হবে না। সবগুলো মানই আলাদা, এ বলো পি বলো জেড বলো ভি বলো, সবগুলোই আলাদা আলাদা হবে, ঠিক আছে? সেকশন অতএব 2 তে প্রেসারও বেড়ে যাবে। না, সেকশন 2 তে প্রেসার বাড়বে, সেকশন 2 তে প্রেসার কমে যাবে। ভেলোসিটির সাথে প্রেসারের সম্পর্কটা হচ্ছে বিপরীত। সেকশন আচ্ছা, ঠিক 1 এ যে ম্যাম পরিমাণ প্রেসার, এরিয়া তো কমে যাচ্ছে। হ্যাঁ এরিয়া কমে যাচ্ছে, এই জন্য ভেলোসিটি বেড়ে যাচ্ছে। ম্যাম ম্যাডাম প্রেসার তাহলে যে তাহলে প্রেসার এফ বাই এ অনুযায়ী ম্যাডাম এরিয়া কমে গেলে প্রেসার বেড়ে যাওয়ার কথা না? না, এরিয়া কমে গেলে হচ্ছে ওইটা এখানে আসবে না। কারণ হচ্ছে তুমি যদি এখন এখানে এরিয়াটা চিন্তা করো হোল, আমি কিন্তু হচ্ছে এখানে কোনো সারফেস চিন্তা করতেছি না, এই পাইপের হচ্ছে আপার সারফেস চিন্তা করো বটম সারফেস চিন্তা করো, কোনো সারফেসে কিন্তু হচ্ছে আমি হচ্ছে ফোর্সটাকে এখন চিন্তা করতেছি না। ফ্লুইড মেকানিক্স আলাদা জিনিস ছিল, আমার সারফেসে কি পরিমাণ প্রেসার কাজ করতেছে সেটা দেখলাম, কিন্তু এখানে আমি জাস্ট ফ্লোটা দিয়ে কাজ করতেছি, যে ফ্লোটা যখন এই কন্ডিশনে আছে তখন ফ্লোর টোটাল এনার্জি কত, এখানে টোটাল এনার্জি কত। তাহলে আমি যখন ফ্লোর মধ্যে আছি, যে লিকুইড ফ্লো হচ্ছে, শুধুমাত্র এই পরিমাণ লিকুইডটুকু কি পরিমাণ প্রেসার দিত, তাহলে এইখানে যখন হবে কি এই অংশটুকুতে যে পরিমাণ প্রেসার আমরা পাচ্ছিলাম, এই অংশটুকুতে এরিয়া বেশি ভ্যালোসিটি কম, মানে ফ্লোটা কিন্তু কম গতিতে যাচ্ছে,
ঠিক আছে, মানে অল্প একটু টাইমের জন্য কিন্তু এখানে হচ্ছে আমরা পাচ্ছি বেশি টাইমের জন্য, এখানে পাচ্ছি বেশি টাইমের জন্য, বেশি সময় জুড়ে যাচ্ছে যেহেতু ভেলোসিটি কম এখানে, এই জন্য এখানে প্রেশারটা বেশি হবে। আর পরে যদি যখন আমাদের ক্রস সেকশন ছোট হবে, ভেলোসিটি কমা মানে হচ্ছে এখানে প্রেশার বাড়া। এই জিনিসটা হচ্ছে পরে আরেকটু ক্লিয়ার হবে যখন আমরা অ্যাপ্লিকেশন গুলো করবো, ফিট মানে এই যে বার্নৌলিস ইকুয়েশনের যখন অ্যাপ্লিকেশন করবো তখন হচ্ছে আরেকটু বুঝে যাবে এটা, ঠিক আছে। কিন্তু এখন হচ্ছে এটা মাথায় রাখো যে যখন আমার ভেলোসিটি কমবে, কন্টিনিউটি ইকুয়েশন দিয়ে মাথায় রাখবো, যখন আমার ভেলোসিটি কমবে তখন হচ্ছে প্রেশার বেশি হবে, এবং যখন ভেলোসিটি বাড়বে তখন হচ্ছে প্রেশার কম হবে। বুঝতে পারছো? না জি এটা তোমাদের এখনো হচ্ছে সবার ক্লিয়ার হয়নি, আমি বুঝতে পারছি তোমাদের প্রশ্নের ধরন অনুযায়ী, কিন্তু এটা হচ্ছে আমরা যখন অ্যাপ্লিকেশন গুলো করবো এটা মাথায় রেখো। আমাকে আবার হচ্ছে মনে করাই দিবে অ্যাপ্লিকেশন, আচ্ছা আমারই মনে থাকবে অ্যাপ্লিকেশন গুলো যখন পড়াবো আমি এটা আরেকটু ভালো করে ব্যাখ্যা করে দেবো, ঠিক আছে। এখন এটা হচ্ছে যে তোমাদের প্রশ্নের জন্য এই কথাগুলো উঠে আসছে, না হলে হচ্ছে এই জিনিসটা এখানে হচ্ছে লাগতোই না, ঠিক আছে, এটা আরো পরে আসবে। তাহলে আমরা ছিলাম কোন জায়গায়, জেড পি ভি এ, মানে আমাদের এই সিম্বল গুলো দিয়ে কোনটাতে কি প্রকাশ করা হচ্ছে। তারপরের জিনিসটা হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি আমাদের লিকুইডটা হচ্ছে এ এ এবং বিবি, এই অংশটুকুতে প্রথমে লিকুইড ছিল, সেই লিকুইডটা এখন হচ্ছে ট্রান্সফার হয়ে এ প্রাইম এবং বি প্রাইমে চলে গেছে, সেটা আমরা ধরে নিচ্ছি। যখন এ থেকে লিকুইডটা এ প্রাইম কন্ডিশনে আসছে সে হচ্ছে DL1 ডিস্টেন্স পার হয়ে আসছে, এবং বিবি থেকে যখন বি প্রাইমে আসলো তখন DL2 পার হয়ে আসছে। তার মানে আমাদের লিকুইডটা ইনিশিয়াল যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে সরে এখন বি প্রাইমে আসছে। কিন্তু আমাদের লিকুইড কিন্তু কন্টিনিউয়াসলি ফ্লো হচ্ছে, এখানে কিন্তু ফ্লো কন্টিনিউয়াসলি আসছে। তাহলে ফ্লো কন্টিনিউয়াসলি থাকলে কি হবে, যেহেতু কন্টিনিউয়াসলি যাচ্ছে, ফ্লো যাচ্ছে, এই অবস্থায় আমি ধরে নিলাম যে এইখানে যে লিকুইড পার্টিকেল গুলো ছিল এ সেকশনে, সেই লিকুইড পার্টিকেল গুলো চেঞ্জ হয়ে এ প্রাইম অবস্থানে আসছে, এবং বিবিতে যে লিকুইড গুলো ছিল সেটার অবস্থান চেঞ্জ হয়ে বি প্রাইমে আসছে। তাহলে লিকুইডটা জাস্ট তার অবস্থান চেঞ্জ করলো। তাহলে এটা চেঞ্জ করার জন্য এখন কি হবে, আমাদের এ প্রাইম এই অংশটুকু যদি চিন্তা করো, এ প্রাইম এই অংশটুকু যদি আমরা চিন্তা করি, তাহলে এই অংশটুকু লিকুইডের যে পরিমাণ ওয়েট, বি প্রাইম এই অংশটুকুতে যে পরিমাণ লিকুইড আছে সেই দুইটা লিকুইডের ওয়েট কিন্তু সেম হবে, কারণ আমাদের ফ্লোটা হচ্ছে কন্টিনিউয়াস। ফ্লোটা কন্টিনিউয়াস থাকার কারণেই যে ভলিউমটুকু ওয়াটার এখান থেকে হচ্ছে রিপ্লেস হচ্ছে, পরবর্তী জায়গায় যে ঠিক সেম ভলিউমের ওয়াটারটুকুই হচ্ছে এসে ওই জায়গাটুকু দখল করবে। ফ্লোটা কন্টিনিউ থাকার কারণে আমাদের ওয়েটটা হচ্ছে সেম হচ্ছে। তাহলে ওয়েট যদি সেম থাকে আমরা ধরে নেই ডব্লিউ ইজ ইকুয়াল টু, যদি সেকশন 1 এর ক্ষেত্রে চিন্তা করি তাহলে ওয়েট কি আসবে, ইউনিট ওয়েটের সাথে ভলিউমটুকু গুণ করতে হবে, এটা আমরা অনেক আগেই শিখে আসছি। ইউনিট ওয়েটের সাথে যদি ভলিউম গুণ করে দিই তাহলেই হচ্ছে আমি টোটাল ওয়েট পাই। তাহলে আমার সেকশন 1 এর ক্ষেত্রে WA1 হচ্ছে তার এরিয়া এবং DL1 টুকু হচ্ছে তার ডিস্টেন্স। তাহলে A1 এর সাথে DL1 যখন গুণ করে দিচ্ছি পাচ্ছি ভলিউম, সেই ভলিউমের সাথে যখন স্পেসিফিক ওয়েট অথবা ইউনিট ওয়েট গুণ করলাম আমি টোটাল ওয়েট পেয়ে যাচ্ছি। তাহলে সেকশন 1 এর জন্য যা হবে সেকশন 2 এর জন্য ঠিক সেম তাই হচ্ছে, কারণ আমার ডব্লিউ হচ্ছে সমান। তাহলে এই ইকুয়েশনটা থেকে যদি আমরা আসি তাহলে WL1 DL1 এটা থেকে W/W করতে পারি, এবং এইটা থেকে W/W করতে পারি, জাস্ট দুইটাকে সেম দেখানো যে এ প্রাইমের মধ্যে যে লিকুইডটুকু ছিল তার ওয়েট এবং বি প্রাইমের মধ্যে যে লিকুইডটুকু ছিল দুইটার ওয়েট হচ্ছে সমান হবে। এরপর হচ্ছে আমরা দেখি এই যে লিকুইডটুকু জায়গা পরিবর্তন করলো তার মানে কি, অবশ্যই কাজ হবে। জায়গা পরিবর্তন করা মানে যেহেতু আমরা জানি আমাদের প্রথম দিকে কি ছিল, এখানে প্রেসার ছিল, আর প্রেসার থাকা মানেই আমরা প্রেসার থেকে ফোর্স বের করতে পারবো। তাহলে ওয়ার্ক ডানের সূত্র কি, কাজের সূত্র কি, ফোর্স ইনটু ডিস্টেন্স। যেহেতু লিকুইড জায়গা পরিবর্তন করলো তাহলে আমরা এখানে লিকুইডের এই পরিবর্তনটুকুর জন্য এখানে হচ্ছে কাজ পাবো। তাহলে কাজটা কিভাবে বের করব, ওয়ার্ক ডান বাই প্রেসার এট AM। তাহলে এই যে আমাদের সেকশন 1 ছিল সেখানে ওয়ার্ক ডানটা কি হলো, ফোর্স ইনটু ডিস্টেন্স। এখানে কতটুকু ডিস্টেন্স সে পার হয়েছে, DL1 ডিস্টেন্সটুকু সে অতিক্রম করলো। আর এখানে ফোর্স কি, দেখো ফোর্স ইনটু ডিস্টেন্স, ফোর্স হচ্ছে P1A1। কেন, কারণ ওই যে আমরা জানি কি প্রেসার মানে কি, ফোর্স
ইজ ইকুয়াল টু হচ্ছে প্রেসারের সাথে যদি আমরা এরিয়াটাকে গুণ করে দিই তাহলেই তো হচ্ছে আমরা ফোর্স পেয়ে যাব। তাহলে আমাদের এই সেকশন 1 এ হচ্ছে প্রেসার ছিল P1, তার এরিয়া ছিল A1 এবং তার সাথে আমরা ডিসটেন্স টুকু গুণ করে দিলাম। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি সেকশন 1 এ এই লিকুইড টুকু পরিবর্তনের জন্য যে পরিমাণ কাজ করা হলো সেই কাজটুকু হচ্ছে P1 A1 DL1। তাহলে ঠিক সেম ভাবে যখন লিকুইড BB থেকে B প্রাইম B প্রাইমে গেল তখন কাজ হবে P2 A2 DL2, কিন্তু এখানে হচ্ছে নেগেটিভ। কেন? কারণ হচ্ছে ফ্লোটা যে ডিরেকশনে যাচ্ছে আমাদের P2 কাজ করতেছে হচ্ছে তার বিপরীত ডিরেকশনে, এই জন্য হচ্ছে এখানে আমরা নেগেটিভ সাইন ইউজ করলাম। তাহলে কাজ যে প্রথমে একটা কাজ পেলাম এবং সেকশন 2 তে একটা কাজ পেলাম, তাহলে এই দুইটা থেকে যদি আমরা নেটওয়ার্ক বের করতে চাই, নেটওয়ার্ক বের করতে হলে কি হবে? দুইটার সামেশন করতে হবে। আর সামেশন করা মানে কি? এরকম একটা ইকুয়েশন আসবে P1 A1 DL1 P2 A2 DL2। তাহলে এই ইকুয়েশনটা থেকে আলাদা করে আমরা W বাই W P1 মাইনাস P2 করলাম। এই যে W বাই W, দেখো এখানে কি কমন যাবে? P1 A1 DL1 P2 A2 DL2। আগের স্লাইডটা যদি দেখো তাহলে হচ্ছে আমাদের এখানে এই যে W A1 DL1 W A2 DL2 এই দুইটা কি আমাদের সেম। তাহলে এখানে হচ্ছে আমরা যদি হচ্ছে A1 এবং DL1 টাকে আলাদা করি এবং A2 DL2 এই দুইটা আলটিমেটলি হচ্ছে সেম হয়ে যাবে। কমন নিয়ে তারপরে হচ্ছে যে আগের ইকুয়েশন থেকে W বাই W টা নেয়, এটা তোমরা ভেঙে করতে পারবা। এটা এখানে হচ্ছে জটিলতার কিছু নাই, জাস্ট হচ্ছে নর্মাল ক্যালকুলেশন। এটা তোমরা ভেঙে ভেঙে ক্যালকুলেশন করে নিও, তাহলে দেখবা যে ফাইনালি W বাই W P1 মাইনাস P2 পেয়ে যাচ্ছি। এরপর হচ্ছে লস ইন পটেনশিয়াল এনার্জি। আমাদের পটেনশিয়াল এনার্জি মানে এখানে হচ্ছে এলিভেশন এনার্জি হাইটের জন্য। তাহলে ইনিশিয়াল অবস্থায় আমার হাইট ছিল Z1 এবং পরবর্তীতে হাইট ছিল হচ্ছে Z2। কারণ যেহেতু আমাদের হাইটটা কমতেছে মানেই হচ্ছে আমাদের এখানে পটেনশিয়াল এনার্জিতে হচ্ছে লস হচ্ছে, যেহেতু কমতেছে। তাহলে এই জন্য পটেনশিয়াল এনার্জির সূত্র কি ছিল? WZ ছিল। তাহলে যেহেতু হচ্ছে আমরা দুইটা সেকশন চিন্তা করে করলাম এই জন্য WZ1 মাইনাস হচ্ছে Z2। এরপর গেইন ইন কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কেন পেতাম? ভেলোসিটির জন্য আমরা পেতাম হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে যেহেতু হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া কমে যাচ্ছে সেকশন 2 তে, এখানে ভেলোসিটি বাড়তেছে, তার মানে ভেলোসিটি বাড়তেছে মানে এখানে কাইনেটিক এনার্জি গেইন হচ্ছে। তার মানে আমার সেকশন 2 তে যেহেতু ভেলোসিটি বেশি এবং সেকশন 1 এ ভেলোসিটি কম, তাহলে আমি যখন হচ্ছে গেইন ইন কাইনেটিক এনার্জি দুইটা সেকশন মিলে বের করব তাহলে তখন হচ্ছে V2 মাইনাস V1 ই আসবে। নর্মাল সূত্র আগে যেরকম ছিল কাইনেটিক এনার্জির, জাস্ট ওই সূত্রতেই হচ্ছে বসায় দেয়া এবং সেখান থেকে এই জিনিসটা পরবর্তীতে বের হয়ে আসা। এখন ফাইনালি আমাদের ওয়ার্ক ডান বাই প্রেসার প্লাস হচ্ছে লস অফ পটেনশিয়াল এনার্জি, এই দুইটা মিলেই হচ্ছে গেইন ইন কাইনেটিক এনার্জি। যেহেতু আমাদের হচ্ছে এখানে তিনটা কাজ আছে, পটেনশিয়াল এনার্জি এবং হচ্ছে আমাদের প্রেসারের জন্য যে কাজ হচ্ছে এবং আমরা কাইনেটিক এনার্জি কি পরিমাণ পাচ্ছি, এই তিনটার মধ্যে সম্পর্কটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি লস হলো এবং ওয়ার্ক ডান হলো দুইটা সেকশনে, এই দুইটা সেকশনে মিলে যে কাজটা হলো সেই দুইটা মিলেই হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি আমরা কি পরিমাণ গেইন করলাম, এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটাতে তোমরা মান বসাবা আলাদা আলাদা করে। আলাদা আলাদা করে হচ্ছে আমরা যে ওয়ার্ক ডান পেলাম সেটা, লস ইন পটেনশিয়াল এনার্জি যেটা পেলাম, তারপর হচ্ছে কাইনেটিক এনার্জি যেটা পেলাম, তাহলে এই তিনটা হচ্ছে আমরা মান বসাই দিব। আলাদা আলাদা করে তোমরা মান বসাবে এবং মান বসালে ফাইনালি হচ্ছে এই ইকুয়েশন আসবে। এটা কিন্তু ভেঙে আমি দেখাইনি, এই কাজটা তোমরা নিজেরা করে নিবা। তোমরা এই ইকুয়েশনটাতে জাস্ট প্রত্যেকটা আলাদা আলাদা করে মান বসাবা এবং মান বসায় হচ্ছে অ্যাজ ইউজুয়াল নরমাল ক্যালকুলেশন করবা। নরমাল ক্যালকুলেশন করার পরবর্তীতে হচ্ছে ফাইনালি এই ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। তাহলে এটাই হচ্ছে আমাদের বার্নৌলিস ইকুয়েশন। এখন এই বার্নৌলিস ইকুয়েশনের আমাদের কিছু অ্যাজাম্পশন আছে। প্রথম দিকে যেরকম হচ্ছে ধরা হয়েছিল লিকুইডটা হচ্ছে ফ্রিকশনলেস হতে হবে, ইনকম্প্রেসিবল হতে হবে, ঠিক সেম ভাবে ওই শর্তগুলোও হচ্ছে এখানে চলে আসে। তাহলে অ্যাজাম্পশনের মধ্যে আমাদের ফ্লুইডটা আইডিয়াল হতে হবে, ফ্লোটা স্টেডি হতে হবে, ফ্লো ইনকম্প্রেসিবল হতে হবে এবং ফ্লোটা ইররোটেশনাল হতে হবে। তাহলে বার্নৌলিস এনার্জি ইকুয়েশনের অ্যাজাম্পশন গুলো হচ্ছে এগুলা। এরপর কিছু লিমিটেশন আছে, বার্নৌলিস এনার্জি ইকুয়েশনের কিছু লিমিটেশন আছে
এবং আমাদের লিমিটেশন গুলো হচ্ছে, প্রথমটা যদি দেখো, the liquid particle at any cross section have different velocities instead of same velocities. The liquid particle at cross section have different velocities instead of same velocity. তোমরা হচ্ছে এই লাইনটা বোঝার জন্য ভ্যালোসিটি ডিস্ট্রিবিউশনটা জানতে হবে। ফ্লুইড মেকানিক্সে কি ভ্যালোসিটি ডিস্ট্রিবিউশনটা শিখছো কোনো চ্যাপ্টারে? কোন একটা পাইপে বা ওপেন চ্যানেল যেখানেই ধরি না কেন ভ্যালোসিটি কিভাবে ডিস্ট্রিবিউটেড থাকে এটা কি শেখা হয়েছে তোমাদের? তোমরা কি জানো? এই কথাটা বলো, না হলে এটা আমাকে বুঝাই দিতে হবে, চিত্র ড্র করে বুঝাই দিতে হবে, যেটা আমাকে পরে ক্লাসে লাগবে। না ম্যাডাম আমি জানি না, একটু জানি না। বুঝে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এটা তাহলে নেক্সট ক্লাসে বুঝাই দিব, কারণ হচ্ছে এটার জন্য ফিগার ড্র করা লাগবে, আর এখন ওই ফিগারটা হচ্ছে ড্র করা পসিবল না, এটা ড্র করতে গেলে আমি ভালো হবে না, তাহলে এটা হচ্ছে পরে ক্লাসে বুঝাই দিব। কিন্তু নর্মালি এখন আমি একটু বলি, সেটা হচ্ছে তোমরা শুনে একটু বোঝার চেষ্টা করো। নর্মালি হচ্ছে ফ্লুইড মেকানিক্স এর ওই জিনিসটা যদি নিয়ে আসো, তাহলে কি আমাদের হাইট বাড়ার সাথে সাথে কি হচ্ছিল? প্রেসার বাড়ছিল, তাই না? ফ্লুইড মেকানিক্সে তো তাই পড়া ছিল, যে আমি যদি হচ্ছে সাবমার্জড অবস্থায় কোনো একটা জিনিস চিন্তা করি, তাহলে আমার হচ্ছে যখন লিকুইডের ডেপথ বাড়তেছে, ডেপথ বাড়ার সাথে সাথে হচ্ছে প্রেসার বাড়তেছে, তাই না? জি এটা ম্যাম। কি ভুলে গেছো? এটা কি ভুলে গেছো? এটা তো মনে থাকা উচিত। ওটা তো একদম বেসিক জিনিস, যে হচ্ছে কারণ আমাদের প্রেসারের সূত্র কি ছিল? P is equal to WH ছিল না? ফ্লুইড মেকানিক্সে যে পড়ে আসছো হাইড্রোস্ট্যাটিক প্রেসার, P is equal to WH, মানে আমাদের H বাড়ার সাথে সাথে কি হচ্ছে? প্রেসার বাড়তেছে। এখন ভেলোসিটির ক্ষেত্রে হয় কি, আমাদের হচ্ছে ভেলোসিটি সারফেস থেকে, যদি আমরা ওয়াটার সারফেস চিন্তা করি, সেই ওয়াটার সারফেস থেকে কিছুটা নিচে ভেলোসিটি আমি ম্যাক্সিমাম পাই, তারপর যত ডেপথ বাড়তে থাকে ভেলোসিটি তত কমতে থাকে, ভেলোসিটি উল্টাটা হয়। আচ্ছা এটা আমি হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদেরকে একে এটা বুঝাই দেব। পরের পয়েন্টটা দেখো, ইন এডিশন টু প্রেসার এন্ড গ্র্যাভিটি ফোর্সেস, ফ্রিকশন ফোর্স ইজ অলসো প্রেজেন্ট ইন দ্য ফ্লো। মানে নর্মালি যখনই কোনো ফ্লো হোক না কেন, ফ্লো হওয়া মানেই হচ্ছে সেখানে কিছু ফ্রিকশন ফোর্স কাজ করবে, কারণ একটা পাইপ দিয়ে যদি ফ্লো হয়, তাহলে অবশ্যই পাইপের সাথে যখন লিকুইডটা হচ্ছে ফ্লো হচ্ছে, তাহলে একটা আরেকটার সাথে কি অবশ্যই হচ্ছে ঘর্ষণ খাবে, তাই না? আচ্ছা তোমরা একটু হোল্ড করো, কারণ হচ্ছে আমাদের আসলে কিছুক্ষণ পর একটা মিটিং আছে, তো আমাকে একটা স্যার ফোন করছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। জি স্যার, আমি ডিপার্টমেন্টে আছি। আর আমার ক্লাস হচ্ছে, তো মানে ক্লাসটা শেষ করে আমি আসবো স্যার। স্যার আমি ক্লাস নিচ্ছি, এখনই ক্লাস নিচ্ছি, 10টা থেকে ছিল। হ্যাঁ। আচ্ছা স্যার। জি স্যার। আরে এদের আজকে আচ্ছা তাহলে হচ্ছে নর্মালি যখন ফ্লো হবে অবশ্যই সেখানে ফ্রিকশন ফোর্স থাকবে, কিন্তু আমাদের এই কোয়েশনটাতে বার্নলিস হচ্ছে যে স্টেটমেন্ট ছিল, সেখানে কিন্তু সেই ফ্রিকশন ফোর্স হচ্ছে কনসিডার করেননি, তার মানে এটা একটা লিমিটেশন। আবার হচ্ছে যখন ভেলোসিটি ফ্লো ফ্লো যখন হচ্ছে একটা নির্দিষ্ট ভেলোসিটিতে ফ্লো হচ্ছে, যখন আমরা কাইনেটিক এনার্জি পাবো, কিছু কাইনেটিক এনার্জি হচ্ছে হিটে কনভার্ট হয়ে যায়, ফ্লো হওয়ার জন্য কিছু কাইনেটিক এনার্জি হিটে কনভার্ট হবে, সেটাও হচ্ছে এই সেকশন, মানে আমাদের এই বার্নলিস ইকুয়েশন যখন আমরা ডিরাইভ করি এখানে হচ্ছে কনসিডার করা হয়। এটা হচ্ছে লিমিটেশন। এই লিমিটেশন গুলো আরো ডিটেলস বইয়ে লেখা আছে, এটা হচ্ছে লিমিটেশন গুলো তোমার খুরমির বইয়ে আছে, খুরমির বই থেকে হচ্ছে তোমার লিমিটেশন গুলো হচ্ছে দেখে নিও, ওইখানে ডিটেলস আরো অনেক বড় বড় করে লেখা আছে, তাহলে এই লিমিটেশন গুলো দেখবা। আর হচ্ছে ম্যাথটা আজকে আর করাবো না, ঠিক আছে? কারণ হচ্ছে আমাদের আসলে একটা মিটিং আছে, তাহলে তোমরা হচ্ছে এখন আজকে আর প্রশ্ন নিচ্ছি না আমি, এগুলা হচ্ছে আমি যতটুকু পড়ালাম এটা দিয়ে দিব, পড়ে হচ্ছে নিজেরা বোঝা ট্রাই করবা, আর যদি প্রশ্ন থাকে বলবে না, জান জান তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে বলবে না কিছু, জান। নেক্সট ক্লাসে হচ্ছে প্রশ্ন নিচ্ছি, ঠিক আছে? বার্নলিস ইকুয়েশনটা তোমরা পড়ো, নিজেরা হচ্ছে পড়ো, পড়ে হচ্ছে এটা খুবই সহজ, এখানে হচ্ছে জটিলতার কোনো কিছুই নাই, তারপর হচ্ছে যদি বুঝতে হচ্ছে সমস্যা থাকে তখন হচ্ছে আমরা এটা নেক্সট ক্লাসে আলাপ করবো, ঠিক আছে? আচ্ছা তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে? তোমরা